লড়াই করতে চান? তা আমার স্টেন গানটা আমাকে ফেরত দেন, আর আপনিও নিয়ে আসেন একটা স্টেন গান। কোন জায়গায় দাঁড়াবেন বলেন? কোন জায়গায় দাঁড়াবেন? লড়াই করব আমি আপনার সাথে। কাপুরুষের দল আজকে মুক্তিযোদ্ধার কবরের মধ্যে ভেঙ্গে স্যান্ডেল জুতা ফেলে আগুন লাগিয়ে দেয়। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে যে উঠে যে ভেঙে ওটার মধ্যে পেশাব করেছে, বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেনি, ওরা বাংলাদেশের অস্তিত্বের মাথায় প্রস্রাব করেছে, এবং আপনারা সেটা লাই দিয়েছেন, সেটা সমর্থন করেছেন। আপনারা পিতার মস্তকে প্রস্রাব করা প্রজন্ম। আজকে একটা রাজাকার মুক্তি পায়, দুই হাত তুলে সে ভিক্টরি দেখায়, আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। আপনাদের উপরে আমি অভিশাপ দিচ্ছি, লানত দিচ্ছি, আমাদের মা বোনের যারা অপমান করেছে, আর আপনারা যারা সেই অপমানের পক্ষ নিয়ে আজকে তথাকথিত বিপ্লবী দাবি করছে নিজেদেরকে, ধিক্কার দেই আপনাদেরকে, ঘৃণা জানাই আপনাদেরকে। আপনাদের বংশ পরম্পরায় আপনারা বাংলাদেশের মানুষের ঘৃণা বহন করবেন, আমি এই অভিশাপ দিচ্ছি আপনাদের, এবং এটাই অবধারিত মনে রাখবেন। নষ্ট প্রজন্ম, নষ্ট প্রজন্ম, রাজাকারের বাচ্চা। একটা প্রচন্ড ঘৃণায় আমার শরীর রিরি করছে, প্রচন্ড ক্রোধ অনুভব করছি, হতাশ হয়েছি। এই সমগ্র জাতি, বাংলাদেশে 54 বছরে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু এটা কি আন্দোলন হলো যে প্রথম থেকে, এই শুরু থেকে গত 9 মাসে এদের প্রধান লক্ষ্য হচ্ছে মুক্তিযুদ্ধকে পরাভূত করা, মুক্তিযুদ্ধের যাবতীয় স্মারক, স্মৃতি, জাদুঘর সবকিছুকে নষ্ট করে দেয়া এবং নতুন ন্যারেশন দেওয়া। হ্যাঁ, নতুন করে এটাকে ওরা ওদের তথাকথিত বুদ্ধিজীবী যারা আছে তারা মুক্তিযুদ্ধকে যতখানি সম্ভব বিকৃত করা এবং এর ব্যাখ্যাগুলো, প্রতিটা ঘটনার ব্যাখ্যাকে মিথ্যার মোড়কে ভরে জনগণের সামনে তুলে ধরার একটা চেষ্টা। এটা মনে হচ্ছে যেন দীর্ঘ সময়ের গবেষণা করে এরা তৈরি হয়ে এসেছে। হ্যাঁ, আমি মনে করি সেটাই ঘটেছে, কারণ দেশে এবং বিদেশে এরা নেটওয়ার্ক চালিয়েছে, এদেরকে সহায়তা করেছে পাকিস্তান, এদেরকে সহায়তা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, এদেরকে বিভিন্ন ইউরোপিয়ান এবং ইস্ট ইউরোপিয়ান দেশ, যেগুলো তথাকথিত মুসলিম কান্ট্রি, তার মধ্যে থেকে কেউ কেউ, সবাই না। বঙ্গবন্ধু ভেবেছিলেন তিনি এতই গভীরে আছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায়, তাকে কেউ হত্যা করার চেষ্টা করবে না। এই যে লোকটাকে ছেড়ে দিল, হ্যাঁ, এর তো বিচার হয়েছিল, এর তো আবারও বিচার হতে পারতো যদি এরা মনে করে থাকে যে এর বিচার হয়নি ঠিক মতো বিচার হতো। কিন্তু তারা এই রায়কে উল্টাবার জন্য প্রথমে বিচারপতিদেরকে ফায়ার করে দিয়েছে, বিচারপতিদেরকে জোরপূর্বক এরা পদত্যাগ করিয়েছে, এবং তারপরে নিজেদের পোষা বেতনভোগী বিচারপতি, ঘুষখোর বিচারপতিকে বসিয়ে তাদেরকে দিয়ে পুরো রায়টাই কোনো রিভিউ ছাড়া পুরোপুরি উল্টো দিয়ে তাকে ছেড়ে দিল। তাকে ছাড়ার জন্যই কিন্তু এই ইয়েগুলো, চেষ্টাগুলো তারা করেছে। এবার আমরা দেখি একবার যে সে কি করেছিল। তাকে শুধু রাজাকার রাজাকার বললে তো হবে না, কেন সে রাজাকার? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রংপুরে আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন জামাত নেতা এটিএম আজহার। মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ ও ধর্ষণ এমন 6টি গুরুতর অপরাধে অভিযুক্ত এই দানব 1971 সালের 24 থেকে 27 মার্চ ইসলামী ছাত্র শিবিরের ছদ্মনামে ইসলামী ছাত্র সংঘের রংপুর শাখার সভাপতি আজহার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রংপুর শহরের ভাসানী ন্যাপ, আয়কর আইনজীবী মাহফুজ আলী সহ 11 জনকে
পর্যায়ক্রমে হত্যা করেন। 1971 সালের 2রা এপ্রিল পাকিস্তানের সেনাদের নিয়ে এটিএম আজহার রংপুরের প্রায় শতাধিক গ্রামে আগুন ও লুটপাট করেন। 1971 সালের 17ই এপ্রিল দুপুর 12টা থেকে বিকাল 5টার মধ্যে এটিএম আজহার তার আলবদর বাহিনী দিয়ে 1200 গ্রামবাসীকে একদিনে হত্যা করেছে। সে পাকিস্তান মিলিটারিরা ব্রাশ ফায়ার করে মেরেছে। 1971 সালের 30 এপ্রিল আলবদর কমান্ডার আজহার রংপুর কারমাইকেল কলেজের 4 জন শিক্ষক হত্যা ও একজন শিক্ষকের স্ত্রীকে ধর্ষণ করেন। 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার নারীকে রংপুর টাউন হলে আটকে রেখে দিনের পর দিন জামাত নেতা এটিএম আজহার সহ পাকিস্তানি সেনারা হত্যা ও ধর্ষণ করেছে। এই ছিল তার অপরাধের সংক্ষিপ্ত একটি তালিকা। হ্যাঁ, তো এই অপরাধ সে একা করেনি, তার মতো আরো আলবদর ছিল যারা করেছে, আরো রাজাকার ছিল যারা করেছে, গোটা বাংলাদেশ জুড়ে করেছে। আমি চট্টগ্রামে যুদ্ধ করেছি, আমি জানি চট্টগ্রামে তারা কত বীভৎস অত্যাচার করেছে। মেয়েদেরকে মানুষ নয়, পশুর চেয়েও, মানুষ বোধহয় গরু ছাগলকেও একটু মমতার সঙ্গে ব্যবহার করে থাকে জবাই করার আগেও, কিন্তু তাদের মধ্যে কোন রকম মমতা ছিল না। এবং তারা এগুলো করেছে ধর্মের দোহাই দিয়ে। আপনাদের উপরে আমি অভিশাপ দিচ্ছি, লানত দিচ্ছি, আমাদের মা বোনের যারা অপমান করেছে, আর আপনারা যারা সেই অপমানের পক্ষ নিয়ে আজকে তথাকথিত বিপ্লবী দাবি করছে নিজেদেরকে, ধিক্কার দেই আপনাদেরকে, ঘৃণা জানাই আপনাদেরকে। আপনাদের বংশ পরম্পরায় আপনারা বাংলাদেশের মানুষের ঘৃণা বহন করবেন, আমি এই অভিশাপ দিচ্ছি আপনাদের, এবং এটাই অবধারিত মনে রাখবেন। আপনি জানেন সার্জিস আলম তিনি বলছেন যে আজকে এই এটিএম আজহারুল ইসলাম তিনি মুক্তি পেয়েছেন কারণ এটি জুলাই গণঅভ্যুত্থানের কল্যাণে। হ্যাঁ, তাই তো আমি তো প্রথম দিন থেকে বলে আসছি, আড়ালে কে? ইসলামী প্রকাশনী যারা, ইসলাম ধর্মের আড়ালে রাজাকারদের যে প্রকাশনী, সেগুলোর মধ্যে আমি দেখেছি ওদের নিজস্ব ন্যারেটিভ বইয়ের মধ্যে ছোট ছোট ফরমায় সেই সব বই বাংলাদেশের ইতিহাস লিখেছে। প্রথম 2 পাতা একটু ধোঁয়াটে কুয়াশার মতো, হানাদার বাহিনীর আক্রমণ হয়েছিল এরকম। হ্যাঁ, তারপরেই চলে গেছে 3rd পাতা থেকে যে ভারতের কনস্পিরেসিতে বাংলাদেশ পাকিস্তান ভেঙে 2 টুকরো হয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি দিয়ে, এখানে ওখান থেকে মিথ্যা উদ্ধৃতি দিয়ে, এমনকি বঙ্গবন্ধুর নামে মিথ্যা উদ্ধৃতি দিয়ে ওরা একটা ন্যারেটিভ বানায়। বঙ্গবন্ধু যে তার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বলেছিলেন, এই কথাটাকেও তারা টুইস্ট করেছে এই জামাত, শিবির আর হেফাজতে ইসলামের মোল্লারা, যে মুক্তিযুদ্ধ নাকি বঙ্গবন্ধু করেছিলেন ইসলামী বিপ্লবের জন্য। এই যে মিথ্যা কথাটা ধর্মের নামে বলে ফেললো। হ্যাঁ, এই যে বললো যে আকাট, মানে এরা কি মনে করে বাংলাদেশের লোক সব মূর্খ? তোমরা দেখতে পাচ্ছ বাবারা, মায়েরা, তোমরা কি দেখতে পাচ্ছ যে তোমাদের এই কালার রিভলিউশন যারা করিয়েছে টাকা পয়সার বিনিময়ে, তারা মানে ঘাতক নিযুক্ত করে তোমাদের পাশের, তোমাদের সহযোদ্ধাদেরকে গুলি করে হত্যা করে, সরকারের উপরে দোষ চাপিয়ে, পুলিশের উপরে দোষ চাপিয়ে, পুলিশ হত্যা করে যারা আজকে ক্ষমতাটা দখল করে নিয়েছে, সেই ক্ষমতা কি তোমাদের হাতে আছে? আর সার্জিস আলমকে আর হাসনাত আব্দুল্লাহ কে, এরা কারা? এরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, একজন তথাকথিত শিক্ষক, তার চরিত্র বলে কিছু নেই, লম্পটস্য লম্পট। সে এখন মানে একজন মহা লম্পট, জঘন্য ঘৃণিত লম্পট, যার ব্যক্তি চরিত্র বলে কিছু নেই, যার রাজনৈতিক চরিত্র বলে কিছু নেই, এরকম একজন লোক এখন আইনমন্ত্রী হয়েছে। তো সেই দেশের কোন আইনটা তোমরা মনে করো এটা এটা ইয়া হবে?
ভুলে যাও, ফরগেট ইট। আওয়ামী লীগ চলে গেছে, শেখ হাসিনা চলে গিয়েছেন, এখন যেটা আছে এটাকে কি তোমাদের ন্যায় বিচার মনে হয়? এই প্রাজ্ঞ বিজ্ঞ বিচারপতিদেরকে ঘাড়ে ধরে তোমরা নামিয়ে দিয়েছো, তোমরা কি লেখাপড়া জানা মানুষ? কোন সভ্য পৃথিবী তোমাদেরকে সম্মান করবে? ওই ডক্টর ইউনূস এসে এখানে চোখ মুখ উজ্জ্বল করে মেটিকুলাস প্ল্যানে করেছে, এই সব কিছুর মাস্টার মাইন্ড এই ছেলেটা বললেই সবাই সবকিছু মেনে নেবে না। পাশ্চাত্য সভ্যতা গর্ধব নয়, গাধা নয়, তাদেরকে যা খুশি তাই বোঝাবে তোমরা। এমনকি বাংলাদেশের সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত, সাধারণ যে লেখাপড়া জানেন না, যিনি জীবনের পাঠশালায় শিখেছেন তার জ্ঞান, তিনি পর্যন্ত স্পষ্ট ভাষায় বলছেন যে কি ঘটছে এখানে। এখানে ইউনূস সাহেব শান্তির দূত হয়ে আসছেন, আমরা তো কোথাও শান্তি দেখি না, আমরা তো কোথাও কোনো স্বস্তি দেখি না, আমরা তো কোনো ভবিষ্যৎ চোখে দেখতে পাই না। আমার দেশের করিডোর কেন দিয়ে দেওয়া হচ্ছে পরাশক্তিকে? আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছেন? আজকে মুক্তিযোদ্ধার কবরের মধ্যে ভেঙ্গে স্যান্ডেল জুতা ফেলে আগুন লাগিয়ে দেয়। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে যে উঠে যে ভেঙে ওটার মধ্যে পেশাব করেছে, বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেনি, ওরা বাংলাদেশের অস্তিত্বের মাথায় প্রস্রাব করেছে, এবং আপনারা সেটা লাই দিয়েছেন, সেটা সমর্থন করেছেন। আপনারা পিতার মস্তকে প্রস্রাব করা প্রজন্ম, কোন যুক্তিতে বোঝাতে পারবেন না। আমি লিখে যাব, আমার লাশ পচে যাবে কবরে, আমার লেখা থেকে যাবে আজকে আপনারা কি বেইমানি করলেন বাংলাদেশের সঙ্গে। আজকে একটা রাজাকার মুক্তি পায়, 2 হাত তুলে সে ভিক্টরি দেখায়, আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। এই অথর্ব হয়ে যাওয়া, বৃদ্ধ হয়ে যাওয়া মানুষগুলোকে আপনারা গায়ের জোরে, কতখানি কাপুরুষ! একটা বৃদ্ধের গায়ে হাত তুলছে একটা 25 বছরের যুবক। লড়াই করতে চান? তা আমার স্টেন গানটা আমাকে ফেরত দেন, আর আপনিও নিয়ে আসেন একটা স্টেন গান। কোন জায়গায় দাঁড়াবেন বলেন? কোন জায়গায় দাঁড়াবেন? লড়াই করব আমি আপনার সাথে। কাপুরুষের দল, নষ্ট প্রজন্ম, নষ্ট প্রজন্ম, রাজাকারের বাচ্চা।